এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। সেখানে কি বলছে একটু দেখি। ফের স্কুলে নিয়োগ পিছানোর আশঙ্কা। কেন স্কুলে নিয়োগ পিছানোর আশঙ্কা সেই নিয়ে আমরা একটু দেখে নেব প্রতিবেদনে কি বলতে চাইছে। এটা কিন্তু 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকের দিনে। একের পর এক আইনি জট, আশঙ্কা তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়া ঠিক সময়ে শেষ হওয়া নিয়ে। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করার পরেই তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছিলেন যোগ্য চাকরিহারারা। তাদের দাবি, দাগিদের দায়ের করা মামলায় গোটা 2016 সালের প্যানেল বাতিল হওয়ার যৌক্তিকতা নিয়ে। স্বাভাবিক, কারণ যে যৌক্তিকতা যারা দেখিয়েছে তাদেরই যদি তারা টেন্টেড লিস্টে থাকে তাহলে সেই মামলা কতদূর কি এগোবে। তো এই দাবি জানিয়ে আইনজীবী মহলের দিকে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হতে চাইছেন যোগ্যরা। একই সঙ্গে নতুন তালিকার ওপর ভিত্তি করে এসএসসি নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা করেছেন আইনজীবীরা। ফলে ফের আইনি জটিলতায় নিয়োগ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, ভোট প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কাজ থমকে থাকবে না। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। খুব ভালো কথা, সেটা তো স্বাভাবিক। হ্যাঁ, এরই মধ্যে চাকরিহারাদের আশঙ্কা, যেসব যোগ্যরা ভেরিফিকেশনের ডাক পাননি তাদের ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ যোগ্যরা বলতে সেই সব টিচারদের কথাই সম্ভবত বলা হচ্ছে। 21 জানুয়ারি প্রকাশিত হতে পারে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। তাহলে এটাও অন্তত জানলাম যে মেধা তালিকা কবে প্রকাশিত হবে। এই তালিকার উপর ভিত্তি করে ফের একাধিক মামলা হওয়ার আশঙ্কা রয়েছে। কেন? শুধুমাত্র একাদশ দ্বাদশের যেসব যোগ্য চাকরিহারারা এই তালিকা স্থান পাবে না তারাও পাল্টা পদক্ষেপ করতে পারেন বলেই জানা যাচ্ছে। যোগ্য চাকরিহারারা ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন। কোনো নিয়োগ পরীক্ষায় অযোগ্য পরীক্ষার্থীরা যোগ্যদের বিরুদ্ধে মামলা করে সম্পূর্ণ প্যানেল খারিজ করে দিতে পারেন কিনা সেই প্রশ্ন নিয়ে ভাবছেন আইনজীবীরা। অর্থাৎ এখানে বলতে চাইছে, যেহেতু ওয়েটিং ক্যান্ডিডেট এবং পরবর্তীকালে দেখা গেল সেই টেন্টেড, অর্থাৎ সে তো একজন অযোগ্য ব্যক্তি, সেক্ষেত্রে তিনি কি আর যারা যোগ্য, অর্থাৎ যারা এই সময় চাকরি করতেন সেই সময়ে, তাদের কি নিয়ে তিনি প্রশ্ন করতে পারেন? এই নিয়ে তারা একটা ভাবনা চিন্তা করছেন, দেখা যাক কি হয়। একই সঙ্গে ভেরিফিকেশনের ডাক না পাওয়ায় একাদশ দ্বাদশ ও নবম দশমে মিলিয়ে 1500-র বেশি যোগ্য শিক্ষকরা ইতিমধ্যে ওকালতনামায় সই করেছেন, অর্থাৎ তারা মামলার দিকে এগিয়েছেন। যোগ্য হওয়ায় তাদের সুরাহা দিতে হবে, এই দাবিতে তারা সরব হয়েছেন। পাশাপাশি চাকরিহারাদের দাবি, 40 থেকে 45 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর কম বয়সী পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিতে হওয়া সংবিধান বিরুদ্ধে। যোগ্য চাকরিহারা কৃষ্ণগোপাল চক্রবর্তীর আশঙ্কা, চলতি বছরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2016 সালের ভ্যাকান্সির ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ একটা জিনিস আপনাদের ক্লিয়ার বলে রাখি, যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল যে সেটা সিলেকশন প্রসেস, অর্থাৎ সিলেকশন প্রসেস মানে গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ সেই সময় যারা অংশগ্রহণ করেছিল টেন্টেড বাদ দিয়ে সেইখানে অংশগ্রহণ করার কথা। কিন্তু রাজ্য সরকার কি করেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে যেটা করেছেন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটাকেই হয়তো ওনারা বলতে চাইছেন। সেই নীতিও মানা হয়নি, অর্থাৎ ওই যে গেজেটটাই পুরোটাই একটু যেন বিতর্ক থাকছে। এই বিষয়েও আদালতে দ্বারস্থ হচ্ছেন অনেকে। নতুন পুরানোরা যেভাবে মামলা করছেন তাতে নিয়োগ ফের পিছবে বলেই মনে করছি। কে বলছেন? কৃষ্ণগোপাল চক্রবর্তীর আশঙ্কা, অর্থাৎ তিনি বলছেন। অবশ্য 2016 সালের প্যানেল ঘিরে তৈরি এই সম্পূর্ণ জটিলতাকে ষড়যন্ত্র বলে দাগিয়ে দিয়েছেন অর্থাৎ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আমাদের। এবং তিনি বলেন যে বঞ্চিত বলে যার নামে মামলা হলো, বিশেষ আইনজীবীরা যার হয়ে লড়লেন তার নামই রয়েছে দাগিদের তালিকায়। বোঝাচ্ছে পুরোটাই পরিকল্পিত। খুব সুন্দর পরিকল্পিত যদিও হয়। টেন্টেড লিস্টে যদি এদেরই নাম থাকে তাহলে প্রথম দিকে কেন প্রকাশিত হলো না, সেখানে একটা কিন্তু প্রশ্ন থেকে থাকছে। এবং তাহলে তো যোগ্যরা কি চাকরিটা কি ফিরে পেতেন না? তো সেক্ষেত্রে আপনাদের মতামত রইল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সকলেরই মঙ্গল হোক এই কামনা রইল। তো যাই হোক, এইটুকু বলার ছিল এবং এইটুকু আপডেট, প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং সেই সঙ্গে যারা বাংলা নিয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাসের ওপরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অথেন্টিক এবং নির্ভরযোগ্য চ্যানেল হিসেবে আপনারা এটাকে বেছে নিতেই পারেন। এইটুকু আমার বিশ্বাস এবং আমি সেই ভরসা আপনাদের রাখবো। তো যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।